শুরুতে যে প্রশ্ন করতে চাই আপনার কাছে, শেখ হাসিনার ফিরে আসার ঘোষণা এবং তার প্রতিক্রিয়া বাংলাদেশের বিভিন্ন মহলে। আহ সরকারি মহল চুপ, তবে বিএনপির যারা শীর্ষ নেতা এবং জামাত থেকে শুরু করে এনসিপি সবাই বলছে বিচার করতে হবে, কিন্তু আসতে দেওয়া যাবে না। সব মিলিয়ে আপনার কি মনে হচ্ছে গত 2 দিনে যা ঘটে গেল? রাস্তাঘাট মানুষ গরম করে ফেলছে যে ওনার ফাঁসির আদেশ বাস্তবায়ন করতে হবে, ফাঁসি দিতে হবে, একবার না দুইবার দিতে হবে, তিনবার দিতে হবে, অনেক কিছু বলাবলি হচ্ছে। তাহলে এইটা কি আপনি এদের এই হইচইটা চালাবেন নাকি ওনাকে ফাঁসি দিবেন? যদি ফাঁসি দিতে চান, এখন উনি যেমন বলছেন যে আমি নিজেই যে, উনি তো বলেন নাই যে আমি বাংলাদেশের যে আন্দোলন করবো, উনি তো বলেন নাই যে আমি বাংলাদেশে এসে বর্তমান সরকারকে ফেলে দিব, জামাতকে কুচুকাটা করবো, তা তো বলেন নাই। উনি বলেছেন কি, ওনার যে ইন্টারভিউটা আমি করলাম রয়টার্সে, সেখানে উনি বলেছেন আমি দেশে যে সারেন্ডার করবো। তো সারেন্ডার কার কাছে করবে ভাই? গভর্নমেন্টের কাছে তো করবে, আইনের কাছে তো করবে, আদালতের কাছে তো করবে। তাহলে যে কাজটা করার জন্য আপনারা এত চিল্লাচিল্লি করছেন, সরকারি দল, সরকার, বিরোধী দল সবাই চিৎকার চেঁচামেচি করছেন যে শেখ হাসিনাকে আনতে হবে। এখন যখন উনি নিজে বলছেন আমি যাব, তখন তারা বলছে না আনা যাবে না, না এভাবে আনা যাবে না, ওভাবে আনতে হবে, সেভাবে আনতে হবে, না আসতে দেওয়া যাবে না। কেউ দেখলাম যে আসলে পরে নাকি তাকে এয়ারপোর্টেই তাকে নাকি অনেক কিছু করে ফেলাবে তারা। এগুলি কেন? এটা হলো ওই কারণে হয় অনেক সময়, ওই যে এদের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে। উনি আসতে চেয়েছেন, এরা ভয় পেয়ে গেছে। আমার কাছে আমি আমি একটু অবাকই হয়েছে। আমি প্রশ্নটা করছি যে সরকার কি বিচলিত কিনা? সরকারের তো ওয়েলকাম করা উচিত। প্রথম দিন দেখলাম যে আইসিটির যিনি চিফ প্রসিকিউটর আছেন, উনি বলছেন ডিসেম্বরে উনি এখনই আসুন। তো শুনে আমি খুশি হয়েছি যে ভালো, উনি চান যে আসেন। কালকে দেখলাম বললো না, এইভাবে তো আসতে পারবেন না, সরকারের মাধ্যমে আসতে হবে। আরে ভাই, সরকারের মাধ্যমে আনেন আর যেভাবে আনেন, যিনি আসতে চান, আপনি আনতে চান, ওই সরকার যদি দিতে চায়, তখন আবার যাকে আনা হবে তিনি আসতে চান কিনা, তিনি মুসলামসে করেন কিনা, এগুলো অনেকগুলো ইস্যু আছে। কিন্তু সবচেয়ে যেটা প্রধান ইস্যু, যাকে আমরা আনতে চান, উনি যখন নিজে বলছেন আমি যেতে চাই, তখন তো দুই সরকারেরই উচিত তড়িৎ গতিতে ওনার আনার জন্য প্রয়োজনীয় কাগজপত্রের ব্যবস্থা করা। আমি তো মনে করি যে ভারতে বাংলাদেশের যে দূতাবাস আছে, তাদের উচিত হাই কমিশনার আসে, তাদের উচিত হবে ওনার জন্য একটা ট্রাভেল ডকুমেন্ট তৈরি, সবসময় জন্য তৈরি করে রাখা। উনি যখনই আসবেন সেটা ডেট দিয়ে দিন, হয়ে গেল। উনি তো সরকারের এবং বিরোধী দলের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষাকে সহজ করে দিচ্ছেন। সহজ করে দিলে সেই সহজ জিনিসটা নিতে, গ্রহণ করতে ভয় কেন পায়, এটা আমি বুঝি না। এবং তাদের এই লাফালাফি দেখে আমি একটু হতাশ হয়েছি। হতাশ হয়েছে এই কারণে যে এই লোকগুলি যাদেরকে আমরা ক্ষমতায় বসিয়েছি এবং যারা নিজেরা ক্ষমতায় বসতে চেয়েছিলেন এবং ভেবেছিলেন তারাই বসবেন, এরা যে এত দুর্বল, এটা ভাই আমার চিন্তার মধ্যে ছিল না, সত্যি কথা বলতে। মানে দেখেন, 213টা আসন পেয়েছে বিএনপি, 77টাই ধরিয়ে দিই, কারণ ওই যেগুলি এনসিপি পেয়েছে ওগুলো তো জামাতেরই ভোট। ধরলাম 77টা আসন পেয়েছে জামাত এবং এনসিপি মিলে। এই যে এত শক্তি, এত শক্তি থাকে, এত শক্তি আসবে কোথেকে? জনগণের ভোটেই তো। তাহলে যে জনগণ তাদেরকে ভোট দিয়েছে বলে তারা মনে করে, সেই জনগণের উপর তারা আস্থা, তারা কেন ভয় পাচ্ছেন যে আওয়ামী লীগের যারা মাঠ পর্যায়ে নেতাকর্মী আছে তারা অনেক কিছু করে ফেলাবে, অরাজকতা করবে? ওই ভোটে তারা কেন পাচ্ছে? ওর প্রতি কেউ নাই। অনেক বিএনপি নেতা, অনেক জামাত নেতা বলে যে আওয়ামী লীগের লোকই নাকি নাই একজন। তো যে যাদের লোক নাই, যাদের লোক নাই, যাদের দলকে আপনারা নিষিদ্ধ করে রাখছেন, দলীয় কোনো কর্মকাণ্ড নাই, সেই দলের দণ্ডপ্রাপ্ত নেতা দণ্ড গ্রহণের জন্য দেশে আসতে চান, ভয় পান কেন ভাই? আমি এটা বুঝি না। আমি ওনাদের উপর একটু হতাশই হয়েছি। তাহলে কি ওনারা আসলে অতটা শক্তিশালী নন? তাহলে কি ওনারা কেবলই ফাঁপানো বেলুন? আমি জানি না। মানে তাহলে এইগুলো কি সব শো অফ, যে শেখ হাসিনার বিচার চাওয়ার জন্য মাঠ গরম করা হয়, তাকে ফাঁসি দিতে হবে, মৃত্যুদণ্ড দিতে হবে, তার গ্রহণযোগ্যতা শেষ? আহ, এই যে আমরা দেখলাম যে এনসিপির পক্ষ থেকে গতকালও বিচার দাবি করা হলো, তো বিচার দাবি করছে, আসতে দেওয়া হচ্ছে না, মাঝখানে ফারাকটি আসলে কোথায়? আর আপনি বলছেন যে দুই সরকারেরই উদ্যোগ গ্রহণ করতে হবে, ভারত সরকার এবং বাংলাদেশ সরকার, তাকে ফিরিয়ে আনার জন্য। এবং তিনি যখন নিজেই বলেছেন, শেখ হাসিনা নিজেই বলেছেন যে আমি আত্মসমর্পণ করতে চাই, সেখানে ভারত সরকারের কি করা আছে এখানে?
ভারত তাকে ছেড়ে দিবে, বলবে আপনি যান। এটাই তো আর কিছু না। উনি তো ভারত তো ভারতের বলেনি, ভারত তো বলেনি যে আমি না, আটকে রাখছি। ওনাকে ভারত তাকে কিভাবে রেখেছে, তার স্ট্যাটাসটা কি, এটা কিন্তু আমরা কেউ জানি না। ভারত সরকার কিন্তু একবারের জন্য বলেনি যে তাকে তারা কিভাবে রেখেছে। তাকে কি তারা বন্দি করে রেখেছে, তাকে কি গৃহবন্দী করা হয়েছে, সে কি ওনাদের অতিথি, উনি কি ওনাদের অতিথি হলে কোন ধরনের অতিথি, মুক্ত অতিথি নাকি গুপ্ত অতিথি, এগুলি কিন্তু কোনোটাই ক্লিয়ার না। ক্লিয়ার না এই কারণে গত 2 বছরে তার তো একটাও ছবি আমরা দেখিনি। কেউ দেখেছে? কোন মিডিয়া দেখেছে? দেখেন, যে কয়টা ইন্টারভিউ তার হয়েছে, একটা ইমেলের মাধ্যমে হয়েছে, আর একটা টেলিফোনের মাধ্যমে হয়েছে। উনি যদি অতিথি হিসাবে মুক্তই থাকেন, তাহলে তো রয়টার্স এর সাংবাদিক যে ওনার সঙ্গে সরাসরি ইন্টারভিউ নিত, সেই ইন্টারভিউতে আমরা ছবি দেখতাম, রয়টার্স এর ছবি দিত, ছবি দেখাতো। তো তা তো তারা কেউ করেনি। তার মানে কোন বাইরের সাংবাদিকের কাছেও কিন্তু ওনার মানে আপনার একসঙ্গে মিলিত হওয়ার মতো কোনো বিষয় নাই। নাই কেন? এই বাধাটা কি শেখ হাসিনা নিজে দিয়েছেন, নাকি এটা ভারত সরকার দিয়েছেন, এটা তো আমরা জানি না। তবে উনি 8-10 জন অতিথির মতো যে নন, সেটা কিন্তু আমরা বুঝতে পারি। আর তো অতিরিক্ত হলে তো অন্তপক্ষে রয়টারের সাংবাদিক একটু যেতে পারতেন। তো ওনাকে তো টেলিফোনে ইন্টারভিউ নিতে হচ্ছে কেন? তার মানে উনি কাউকে দেখা দিচ্ছেন না। কেন দেখা দিচ্ছেন না? উনি কি আসলে সুস্থ না? উনি কি অসুস্থ? ওনার কি চেহারা খারাপ হয়ে গেছে? ওনার সঙ্গে আপনি মনে করেন ভারত সরকার, ভারতের মধ্যে ওনাকে কে মারবে? ভারত তো নিজে থেকে আটকে রাখছে। আচ্ছা, ভারতের প্রধানমন্ত্রী কোথায় থাকেন, এটা কি লোকে করা যায় না? লোকে করে না। ওদের তো কয়েকটা ক্যাটাগরি নিরাপত্তা আছে। ওনাকে নিরাপত্তা আমাদের রাখা হয়েছে হয়েছে এখন নিরাপত্তা ভেদ করে যে যদি কেউ তাকে হত্যা করতে চায়, কারা করবে? কারা? ভাই এগুলি জানেন, এগুলি আসলে ওনারা একটা যুক্তি বানাচ্ছেন। আমি এই যুক্তিগুলিকে খুব একটা গ্রহণ করি না। বাট আমি তাহলে মনে করি এটা ভারতের উচিত যে বলে দেওয়া যে তার স্ট্যাটাসটা কি হবে। ঠিক অতিথি, অতিথি সে কি প্রকাশ্যে যেতে পারছে? কোথায় যেতে পারছে? ওনার সঙ্গে অনেকে বলে যোগাযোগ হচ্ছে, কেউ ওনার সঙ্গে দেখা করতে পারছে। এই স্ট্যাটাস গুলো কেন ভারত বলে না? বলা উচিত আমি মনে করি। পাকিস্তানে অবস্থানরত আমাদের বাংলাদেশের একজন বাংলাদেশের ভদ্রলোক আছেন, মাসওয়াত আহসান। উনি একটা কথা বলেছেন যে রয়টার্স, এপি, এই সমস্ত আন্তর্জাতিক মিডিয়ায় যখন বাংলাদেশ সংক্রান্ত কোনো নিউজ বের হয়, তখন উনি প্রথমে দেখেন এটা লিখেছে কি, মানে সাংবাদিকটা কি। সংবাদ মাধ্যমটা দেখার পরে উনি দেখেন সাংবাদিকটা কি। সাংবাদিকটা যদি কোন রকম হিন্দু ধর্মাবলম্বী কেউ হয়, যদি বোঝা যায় যে উনি ভারতের বংশজাত অথবা ভারতের এখান থেকে অরিজিন তার ভারত, যেরকম উনি দেখেন, তাহলে ওটা কোনো অতটা গুরুত্ব দেন না। আর যদি দেখেন ওয়েস্টার্ন কান্ট্রি কোনো সাংবাদিক করেছেন, তাহলে ওটাকে উনি গুরুত্ব দেন। এটা উনি বলেছেন। এখন ওনার কথা নিয়ে আমি আলোচনা করছি না। বাট আমার কথা হলো যে এই কথাটা যদি যারা বলছি, এটা তো 5 জন লোক দেখছে। দেখার পর তাদের মধ্যেও কিন্তু এর একটা প্রতিক্রিয়া হয়। তারাও কিন্তু ভাবে, হ্যাঁ তাই তো। তাহলে ওনারা কি তাহলে ভারতে পারপাস সার্ভ করতেছে এই ইন্টারভিউর মাধ্যমে? এটাও হতে পারে। এই ইন্টারভিউ দেওয়ার মাধ্যমে সরকারের উপর হয়তো ভারতকে চাপ দিচ্ছে, এটাও হতে পারে। অথবা ভারত সরকারও তো শেখ হাসিনাকে বলতে পারে যে আপনি এই ধরনের কথা বলেন, বললে পরে সরকার একটু পাজলড হবে। পাজলড হলে পরে তারা যে মানে আমাদের কথা, আমাদের যে স্বার্থটা, সেটা হয়তো আমরা ওখান থেকে পেয়ে যাবো, অথবা আমরা বার্গেন করতে পারবো। হতে পারে। আবার কোনো কিছুই নাও হতে পারে। কারণ বিষয়টা তো আমি আপনি কনফার্ম হয়ে বলতে পারছি না। আমরা একটা ইন্টারভিউ দেখছি, আমরা একটা কমেন্ট দেখছি, আরেকজনের একটা বক্তব্য দেখছি, এবং তার সঙ্গে মেলানোর চেষ্টা করছি। কাজেই আমরা তো ক্ষুদ্র মানুষ, আমাদের মাথাতে বুদ্ধি কম, কাজে আমরা বেশি মেলাতে পারি না। কিছু কিছু যাওয়ার পর আমরা টায়ার্ড হয়ে যাই, তখন আমরা দর্শকের উপরে ছেড়ে দিই যে দর্শক মিলিয়ে নি। আমি মাসুদ কেবল এতটুকু বুঝলাম, আপনি পান্না অতটুকু বুঝলেন, মাসুদ হাসান কি বলছেন এটাও শুনলেন, আবার রয়টার্স কি বললো এটাও শুনলেন, আবার দেশে এটার প্রতিক্রিয়া কি হচ্ছে এটাও দেখছেন, আবার সরকার কি বলছে। যখনই এনডিটিভি কে সাক্ষাৎকার দিল, তারপরে দেখলাম সরকারের একটা তথ্য বিবরণী যে শেখ হাসিনার বক্তব্য প্রচার করা যাবে না। এটা কিন্তু প্রচারের পরের দিন দিচ্ছে। আবার এবারও যখন নাকি রয়টার্স ইন্টারভিউ দিল, ইন্টারভিউ প্রচারিত হওয়ার পরের দিন সরকার তথ্য বিবরণী দিচ্ছে যে ওনার বক্তব্য প্রচার করা যাবে না। যদি যাবেই না, তার আগের দিন বলতেন। প্রচার হওয়ার পরের দিন এটা বললে কি না, তত কাম হয়ে গেছে। তো এখন আমি আবার সরকারের অবস্থাটা ভালো মতো বুঝি না যে ওনারা এটাই বা দেন কেন বারবার, এবং এটাই কি প্র্যাকটিক্যাল কিনা। আপনি যদি বাংলাদেশের পত্রিকা প্রচার করতে দিলেন না, বাংলাদেশে আজকাল তো লোকে অনলাইনে পত্রিকা পড়ে, বাংলাদেশে প্রথম আলো,
ডেইলি স্টার অথবা যুগান্তর, সমকাল, ইত্তেফাক, মানব জীবন, এরা কেউ হয়তো সরকারের সরকারের আদেশ, সরকার মানে আদালতের আদেশের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তারা শেখ হাসিনা সংক্রান্ত রয়টারের এই নিউজের আদ্যপান্ত অথবা কোনো কিছু একটা অংশ বিশেষ কিছুই প্রচার করলো না, ধরা করলো না। কিন্তু এদেশের মানুষের কি জানতে বাকি আছে যে কি বলছে? তারা এটা কোথায় পড়ছে? তারা তো এটা পড়ছে রয়টার্সে। রয়টার কি অ্যাভেলেবল না? আচ্ছা, রয়টার্সে ইংরেজি পড়তে পারি রয়টার্স না না, আমি। রয়টার্সের এই লেখাটি 134টা গণমাধ্যমে হুবহু পাবলিশড হয়েছে রয়টার্সের আমি তো রেফারেন্স বললাম দিয়ে। রেফারেন্স হয়েছে, তাহলে সেগুলি কি হচ্ছে না? আচ্ছা ঠিক আছে, আমি ইংরেজি পড়তে পারি না। বাংলায় কি ভারতের পত্রিকা আনন্দবাজারে প্রচারিত হয়নি? ভারতের আজকাল পত্রিকা প্রচারিত হয়নি? এবং সেগুলি কি আমার দর্শককে ওটা কেনার জন্য কলকাতায় যেতে হয় এখন? মোবাইলে টিপ দিলেই পায়। তাহলে তারা কি করবে? তারা তো তখন আর বাংলাদেশের পত্রিকাগুলো পড়বে না, বাংলাদেশের মিডিয়াগুলো দেখবে না। তারা প্রকৃত খবর জানার জন্য ভারতের মিডিয়ার প্রতি নির্ভরশীল হয়ে যাবে, বিদেশি মিডিয়ার প্রতি নির্ভরশীল হয়ে যাবে। তাহলে এই ইন্টারনেটে যখন দেখবে, ইন্টারনেটে তো বিজ্ঞাপন যায় প্রচুর, যখন বিজ্ঞাপন দেখবে যে সবাই খালি ভারতের মিডিয়া দেখছে অথবা বাইরের মিডিয়া দেখছে, তখন তো তারা বাংলাদেশের মিডিয়ায় তারা বিজ্ঞাপনও পাবে না। বিজ্ঞাপন না পেলে বাংলাদেশের মিডিয়াগুলি আরো মরার দশায় যাবে। তাহলে সরকারের সিদ্ধান্তটা, এটা তো বাংলাদেশের যে মিডিয়াগুলি আছে তাদের বিপরীতে যাচ্ছে। তারা তো বিদেশি মিডিয়াকে এনকারেজ করতেছে, বিদেশি মিডিয়ার অর্থ প্রাপ্তির ক্ষেত্রে সহায়তা করতেছে, দেশীয় মিডিয়াকে মেরে ফেলার চেষ্টা করতেছে। তো সরকারের এই ধরনের আচরণই বা কেমন? সরকার কি তাহলে বিদেশি মিডিয়ার জন্য কাজ করতেছে আমাদের মিডিয়াকে বাদ দিয়ে? এটাও কিন্তু একটা প্রশ্ন। আমাদের তথ্য মন্ত্রণালয় কি আমাদের মিডিয়ার জন্য একটা প্রতিবন্ধকতা এবং বৈরী অবস্থা তৈরি করার জন্য বসে আছে? ভাই বুঝি না আমি এগুলো। না, এইগুলো করে কোনো লাভ হয়? আওয়ামী লীগ সরকারের সময় তো আজকে যিনি প্রধানমন্ত্রী তারেক রহমান, যিনি নির্বাসনে ছিলেন, তার বক্তব্য প্রচারেও নিষেধাজ্ঞা দিয়েছিল। তো তারেক রহমান তো প্রতিদিন 2টা 3টা করে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বিএনপি নেতা কর্মীদের সঙ্গে বৈঠক করতেন। তার সেই বৈঠকের খবর আবার ফলাও করে গণমাধ্যমগুলোতে আসতো। এই ধরনের নিষেধাজ্ঞা দিয়ে, এই ধরনের তথ্য বিবরণী দিয়ে সরকার কি আসলে নিজের দুর্বলতা প্রকাশ করছে না সবসময়? সেটা আওয়ামী লীগ সরকার হোক আর বিএনপি সরকার হোক। অবশ্যই করছি। এগুলো জানেন কি, আমরা একটা পরিবর্তনের আশায় একটা আন্দোলন করেছি। অনেক এখানে স্যাক্রিফাইস ছিল সবারই। কিন্তু সেই পরিবর্তন আমরা যে দেখলাম, খুব দুঃখের সঙ্গে লক্ষ্য করছি, কোনো পরিবর্তন হয় নাই। আমি এই সরকারে যারা আছেন তাদেরকে বলছি, ভাই আপনারা কোনো পরিবর্তন করতে পারেননি। যে কোনো একটা বিষয় আপনি যে কোনো একটা পাবলিককে জিজ্ঞাসা করেন যে আওয়ামী লীগ আমলে এই ব্যাপারে কেমন ছিল, দেখেন তারা কি বলে, একই কথা বলবে। এটাও তো সত্য কথা। আওয়ামী লীগের 15.5 বছরে বিএনপি তেমন কোনো আন্দোলন করতে পারেনি। সেটি সরকারি দলের বিভিন্ন শৃঙ্খলা, মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হোক বা ক্যাডার বাহিনী হোক, তারা করতে দেয়নি, বাধা দিয়েছে। আবার বিএনপিও, যে সত্য কথা, সেভাবে নেতৃত্ব দিতে পারেনি আন্দোলনে। সেই জায়গা থেকে তো একটা কথা উঠেছিল যে বিএনপি কে আসলে টিকিয়ে রেখেছে আওয়ামী লীগ। মানে সকাল হলেই আওয়ামী লীগের নেতা কর্মীদের যেভাবে সভা সমাবেশে বক্তব্য শুরু করতো, মানে 365 দিন গেছে তাদের বিএনপির বিরুদ্ধে বিষোদ্গার করে। বিএনপি ওইভাবে আলোচনায় ছিল। যাই হোক, এখন আমার প্রশ্ন হচ্ছে যে আসলে সামনে কি হতে পারে? শেখ হাসিনা যদি সত্যি সত্যি ফেরেন যে কোনো ভাবে, তাতে কি আসলেই খুব বিশাল কিছু হয়ে যাবে, কিয়ামত ঘটে যাবে? মানে এত ভয় পাচ্ছে কেন সরকার বা অন্য দল যারা এটা আমি, রয়েছে? তাদের দুর্বলতাটা কোথায় আমি জানি না, ভয় পাচ্ছে কিনা তারা তো নিজেরা স্বীকার করে না তাদের ভয় পাচ্ছে। তারা তো মনে করে যেন কোনো সমস্যা হবে না, তো সমস্যা হবে না তো এই সমস্ত উল্টাপাল্টা কাজ করেন কেন? আর আরেকটা জিনিস হলো যে শেখ হাসিনা আসলেই দেশে অনেক কিছু হবে আমি তাও মনে করি না। শেখ হাসিনা আসলে যেটা হবে, আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে এক ধরনের উদ্দীপনা তৈরি হবে, এক ধরনের মানে আপনার আপনি কি বলবো এটাকে, এনার্জি হয়তো বা আসবে, এটা ঠিক। কিন্তু সে এনার্জিটা বেশিক্ষণ থাকবে না। বেশিক্ষণ থাকবে না এই কারণে, এনার্জি আসতে পারে 2 দিন 3 দিন, তারপরে তারা সবাই ঝিমায় যাবে। আমরা কিন্তু ভেবেছিলাম যখন নাকি খালেদা জিয়াকে জেলখানায় নিয়ে যাওয়া হলো, তখন অনেকে বলেছিল যে জেলখানায় নিতেই পারবে না। তারপরে বলেছিলেন যে নিলেও গভর্নমেন্ট টিকতে পারবে, রাখতে পারবে না। তো সবই তো হয়েছে ভাই। বিশাল লোক তার গাড়ির সঙ্গে গেছে, যে প্রায় 2 কিলোমিটার 3 কিলোমিটার লোক তার গাড়ির সঙ্গে গেছে, জেলখানায় ঢুকাই দিয়েছে। এইটা করছে, আর তো কিছু হয় নাই। তারা কি জেল ভাঙতে গেছে? ভাঙতে যায় না। আদালত ভাঙতে গেছে? তাও যায় নাই তো। ওই লোকগুলো আবার হাইডে হাইডে চলে আসছে। তারা গেছে। এইগুলি বাংলাদেশের পলিটিক্স এরকমই হয়। এখানে কেউ কারোর জন্য জীবন দিয়ে দেয় না। যেগুলি জীবন যায় একটু হুজুগে যায়। এবং শেখ হাসিনার ক্ষেত্রে আমার ধারণা তাই হবে। একটু বেশি কিছু হবে না। কারণ আওয়ামী লীগ যদি অতটাই সিরিয়াস হইতো, আপনি একটা কথা ভাবেন না, কারণ 23
জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ছিল, তারা প্রতিষ্ঠা বার্ষিকী একটা ঘোষণা দিল, দেওয়ার পর সরকার বিরাট ব্যবস্থা নিল, শ্বাস রব দিল, 6টা জেলায় আর্মি নামাই দিল, অমুক করলো তমুক করলো। আমরা সমালোচনা করলাম কেন আর্মি নামাইলেন, আচ্ছা 6 জেলার আর্মি নামাইছে, উপজেলার পর্যায়ে আর্মি ছিল, অন্যান্য জেলাগুলিতে আর্মি ছিল, কোথাও কোনো মিছিল মিটিং হয়েছে? হয় নাই তো। সরকার যদি এই ব্যবস্থা না নিত তাও হইতো না, সরকার এই ব্যবস্থাগুলো না নিলে তাও হইতো না, আমি মনে করি হইতো না ভাই, হইতো না। এই কারণে আওয়ামী লীগের মধ্যে যারা নাকি নেতা কর্মী সারা দেশে আছে, তারা মাঝে মাঝে ক্ষিপ্ত হয়ে যায়, মাঝে মাঝে উত্তেজিত হয়, কিন্তু তারা সংগঠিত ভাবে উত্তেজিত হয় না। এদের সংগঠিত ভাবে তারা একসঙ্গে নাই, এটা হলো রিয়েলিটি। কারণ যখনই তারা সংগঠিত মাঠে নামতে যায়, তখন অনেকের মধ্যে প্রশ্নটা আসে, আমরা কার জন্য লড়াই করছি, দলের জন্য নাকি কতিপয় নেতার জন্য? এবং এই নেতাগুলি কোন নেতা, যে নেতাগুলো আমাদেরকে বিপদের মুখে ফেলে নিজেদের লুটকৃত টাকা পয়সা নিয়ে বিদেশ চলে গেছে, তারা সবাই লুটপাট করে গেছে দেশ থেকে ভাই। এবং এই টাকা দিয়ে তারা ওখানে না খেয়ে থাকে, তাহলে তার খাওয়ায় কে? শেখ হাসিনা হয়, হাসিনাকে না হয় ইন্ডিয়ান গভর্নমেন্ট খাওয়ায়, অন্য অন্য যে সমস্ত মন্ত্রী আছে তাদের কে খাওয়ায়? ইন্ডিয়ান গভর্নমেন্ট খাওয়ায় তো না। বিদেশে পাঠিয়ে থাকতে টাকা লাগে না, এ টাকা আসে থেকে। তারা প্রচুর এমন লুটপাট করে তারা গেছে এখান থেকে, তাদের টাকা, যেমন নানক ধরেন, নানক, বাহাউদ্দিন নাসির, এদের তো রাজকীয় জীবনযাপন আমি শুনেছি। তো এদের এই টাকা আসে থেকে। এবং যদি তাদেরকে আবার নেতা বানাইতে হয়, কিন্তু ওবায়দুল কাদেরকে এসে আবার নেতা বানাইতে হয়, তাহলে দেশের মানুষ, সাধারণ মানুষ কেন মাঠে নামবে? মাঠে নামবে না তো। শেখ হাসিনা কি একবার বলেছে আমি ওই নেতৃত্বের কারণে আমার আজকে এই দুরবস্থা? শেখ হাসিনার গ্রহণযোগ্যতা আছে, ওবায়দুল কাদের কি আছে, বাহাউদ্দিন নাসিমের আছে, নানকের আছে। জাহির করতে চাই, আমি জানি আপনি মুক্তিযুদ্ধ, বাংলাদেশের অভ্যুদয় এবং এই সমস্ত বঙ্গবন্ধু, এই সমস্ত বিষয় নিয়ে আপনার মোটামুটি কিছু পড়াশোনা আছে, ব্যাপক পড়াশোনা আছে বলে আমার মনে হয়। একটা কথা ইদানিং আমরা প্রায় শুনছি বিভিন্ন জনের মুখে, যে তারা আমাদের স্বাধীনতা যুদ্ধ, মুক্তিযুদ্ধ এর সঙ্গে অনেকটা সমান্তরাল ভাবে এই 2024-এর জুলাই গণঅভ্যুত্থানকে তারা তুলনা করছেন। এবং এটা করতে যে তাদের মধ্যে কেউ কেউ আবার বঙ্গবন্ধুর ভূমিকাকে, মুক্তিযুদ্ধের ভূমিকাকে, মুক্তিযুদ্ধে কবে দেশ স্বাধীন হলো, আদৌ স্বাধীন হলো কি হলো না, এসব নিয়েও নানা ধরনের বিতর্ক তৈরি করছে। যেমন আমি একজন উদাহরণ আপনাকে দিতেই পারি, যে অ্যাডভোকেট ABM শাহরিয়ার কবির, এক ভদ্রলোক। তো উনি প্রায় বলছেন যে মুক্তিযুদ্ধ আসলে 26শে মার্চ হয়, বিজয় দিবসটা আমাদের হয়নি, 16 ডিসেম্বর হয়নি, এটা নাকি 75-এ 7ই নভেম্বর হয়েছে। আবার উনি এটাও বলছেন যে 57 সালেই নাকি ডেপুটি স্পিকারকে হত্যার দায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবকে করা উচিত ছিল, ফাঁসি দেওয়া উচিত ছিল। যদি সেটা হতো তাহলে নাকি দেশের আজকে এই দুরবস্থা হতো না। মানে সমস্ত দুরবস্থার কারণ হিসাবে উনি বঙ্গবন্ধু শেখ মুজিবকে অভিহিত করছেন, দায়ী করছেন। তো আপনি কি আসলে কয়েকটা বিষয় জানতেই চাই, আমি ধীরে ধীরে অন্যান্য বিষয়ে আসবো। একেবারে আমি 57 সাল থেকে শুরু করতে চাই। আসলে কি 57 সালে আসলে কি হয়েছিল, কেন উনি বঙ্গবন্ধুর ফাঁসি দাবি করছেন? আসলে কি উনি ওই ঘটনার আসামি ছিলেন? আপনি এই সম্পর্কে কিছু বলতে পারবেন? আপনাকে ধন্যবাদ যে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। গণতান্ত্রিক সমাজে যে কেউ যে কোনো কথা বলতে পারে, কিন্তু অসংলগ্ন কথা কখনোই গ্রহণযোগ্য না। স্বাধীনতার 55 বছর পরে যিনি এসে হঠাৎ আবির্ভূত হয়ে কথাগুলো বলছেন, তার পটভূমিটা জানা খুব জরুরি। তিনি আসলে কোন প্রেক্ষিত থেকে কথাগুলো বলেন। 55 বছর পরে যখন 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ, সেটা নিয়ে যে প্রশ্ন তোলে, আমি তার ব্যাপারে প্রশ্ন করতে চাই, তিনি কি বাংলাদেশকে বিশ্বাস করেন কি করেন না? যদি তিনি বাংলাদেশকে বিশ্বাস করেন, তাহলে উনি 1957 সালের কথা বলতেন না। যদি উনি বাংলাদেশকে বিশ্বাস করেন, উনি 71 নিয়ে কথা বলতেন না। উনি বলেছেন 57 সালে না, 1958 সালে সংগঠিত হয়েছিল, এই বঙ্গবন্ধুর কথা বলছেন। উনি কি দৈনিক আজাদের 24শে সেপ্টেম্বর 1958 সালে যে রিপোর্টটি প্রকাশিত হয়েছিল, প্রতিবেদন, উনি কি সেটা পড়েছেন কিনা? আমি বিনয়ের সাথে ওনাকে প্রশ্ন করছি আপনার প্ল্যাটফর্ম থেকে। এখানে আমি যদি আপনাকে দেখাতে পারি, এই জায়গাটাতে আমার সম্মানিত দর্শক শ্রোতাও আছেন এখানে। এখানে দেখা যাচ্ছে যে পুলিশ ও বিরোধী দলের সদস্যদের মধ্যে হাতাহাতি, ডেপুটি স্পিকার আহত, বিরোধী দলের 3 জন সদস্য গ্রেফতার। আমাকে একটু গভীরে যেতে হবে কথা বলার জন্য, হ্যাঁ? এই রিপোর্টটা পুরোটাই যদি
পুরাটাই যদি আমি পাঠ করে শোনাই, আমার মনে হয় শ্রদ্ধা দর্শক মন্ডলী সিদ্ধান্ত নিবে যিনি নিজেকে খুব ইতিহাস বেত্তা মনে করছেন তিনি আসলে কোন অ্যাঙ্গেল থেকে কথা বলছেন। ঢাকা 23 সেপ্টেম্বর অদ্য অপরাহ্নে পূর্ব পাকিস্তান আইন পরিষদে হাঙ্গামার ফলে পরিষদের ডেপুটি স্পিকার জনাব শাহিদ আলী ও আরো 4 জন সদস্য আহত হইয়াছেন। কেএসপির ভাইস প্রেসিডেন্ট সৈয়দ আজিজুল হক গুরুতর রূপে আহত হইয়া অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি হন। ওকে, এখানে উজিরে আলী জনাব আতাউর রহমানের বিবৃতি, উনি বলেছেন যে উজির আলী জনাব আতাউর রহমান খান অদ্য অপরাহ্নে পূর্ব পাকিস্তান আইন পরিষদে নিম্নলিখিত বিবৃতি প্রদান করেছেন। সেখানে উনি বলেছেন যে দুঃখ ভারাক্রান্ত অন্তরে অপরাহ্নে এখানে দণ্ডায়মান হয়েছে। এই সমস্ত ঘটনা যে কোনো সত্য মানুষের পক্ষে লজ্জাজনক। সকল প্রকার গুন্ডামি হাঙ্গামা সৃষ্টি করা হইয়াছে, পরিষদের আসবাবপত্র এগুলো ভাঙা হয়েছে। আচ্ছা, এখানে বলা হয়েছে সমস্যা 3 দিন পরে ডেথ রিপোর্টে বলা হয়েছে বহুমূত্র মূত্রাশয়ের গোলযোগ ও বহুমূত্র অত্যধিক রক্তের চাপের ফলে হৃদযন্ত্র আক্রান্ত হয়, মুখের আঘাতে এই শাহেদ আলী মারা গেছেন, স্পিকার শাহেদ আলী মারা গেছেন। আচ্ছা, জনাব আবু হোসেন সরকার উনি বলেছেন, পরিষদে বিরোধী দলীয় নেতা জনাব আবু হোসেন সরকার বলেন যে জনাব শাহিদ আলীকে ডেপুটি স্পিকার করার ব্যাপারে তিনি দায়ী ছিলেন। সম্প্রতি তিনি স্পিকার হইবার আশায় আওয়ামী লীগ দলে যোগদান করেন, এরকম কথা। কিন্তু এখানে দেখা হয় যে পরবর্তীকালে শাহিদ আলীকে হত্যা চেষ্টার মামলা করেন, তবে মামলায় অভিযুক্তদের তালিকায় বঙ্গবন্ধুর নাম ছিল না। উনি একজন আইন বিশারদ নিজেকে যদি মনে করেন, মামলার অভিযুক্তদের তালিকায় যদি ওনার নাম না থাকে, উনি এত বছর পুনর ফাঁসির দাবি করছেন। আচ্ছা, বিরোধী দলীয় নেতা আবুল হোসেন সরকার সহ 12 জনের বিরুদ্ধে মামলাটি করা হয়। 29 সেপ্টেম্বর আদালতে হাজির করা হয়। আদালতে পিপি পাবলিক প্রসিকিউটর বলেন 23 সেপ্টেম্বর পরিষদে জনাব ইউসুফ আলী চৌধুরী একটি চেয়ারের পায়া ছুঁড়ে মারিলে ডেপুটি স্পিকার আহত হন এবং পরবর্তীতে ইন্তেকাল করেন। এরপরে এই সময় আসামি পক্ষের উকিল ময়নাতদন্ত প্রতিবেদনকে সাজানো দাবি করে, বলেন মেডিকেল রিপোর্টে বহুমূত্রজনিত সংজ্ঞাহীনতার কথা বলা হয়েছে। অর্থাৎ স্পষ্টতই দেখা যাচ্ছে শাহেদ আলী হত্যাকাণ্ডের প্রক্রিয়ায় কোথাও বঙ্গবন্ধুর নাম আসেনি। এমনকি বিরোধী দলীয় উকিলও আদালতে দাঁড়িয়ে তেমন কোনো প্রতিবেদন দায়ের করেনি এবং বলেনি। এবার আমি এই প্ল্যাটফর্ম থেকে সারা বাংলাদেশের 17 কোটি মানুষের কাছে বিনয়ের সাথে প্রশ্ন করতে চাই, এই জায়গাটায় কোনো জায়গায় যদি বঙ্গবন্ধুর নাম না থাকে, উনি কেন উদ্দেশ্যমূলক ভাবে এই প্রপাগান্ডা ছড়াচ্ছেন বঙ্গবন্ধুকে নিয়ে? ওনার বঙ্গবন্ধুকে নিয়ে এত মাথা ব্যথা কেন? যিনি 3053 দিন কারাবাস করেছেন, যিনি মানে বুলেটের আঘাত কেউ মানে সহ্য করেননি। আমি প্রথমে আসছি, আপনি তাহলে বলতে চাচ্ছেন যে 1957 নাকি 58, আমি যদিও জানি 58-তে, আর 1958 আচ্ছা, সেই ঘটনায় যিনি মারা গিয়েছিলেন শাহেদ আলী সাহেব, উনি মারা গেছেন, পরে জানা গেছে উনার মানে অসুস্থ হওয়ার কারণে, হৃদরোগে আক্রান্ত হওয়ার কারণে, চেয়ার ছুঁড়ে মারার কারণে নয়। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, ওই মামলায় শাহেদ আলী হত্যা যে মামলাটা হয়েছিল, সে মামলায় আসামিদের তালিকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামই ছিল না, নামই নেই। তাহলে আমাদের বর্তমানে এই অ্যাডভোকেট শাহরিয়ার কবির, উনি বঙ্গবন্ধুর মৃত্যুদণ্ড কামনা করছেন কোন কারণে? মানে অন্য কোনো মামলা নাকি এই মামলার কারণে? আমার তো মনে হয় উনি এই মামলার কারণে না, কিছু না। আমি শ্রদ্ধার সাথে আবারও বলি, ওনাকে শ্রদ্ধা করেই বলছি, উনি আমার সিনিয়র বয়সে। সেটা হলো যে উনি বাংলাদেশটাকে সহ্য করতে পারছেন না। উনি যদি বাংলাদেশটাকে সহ্য করতে পারতেন তাহলে উনি বঙ্গবন্ধুকে নিয়ে কোনো প্রশ্ন তুলতেন না, কারণ উনি জানেন স্বাধীনতার মহান স্থপতি কে। তাহলে উনি যে বলেন 71-এর 16 ডিসেম্বর বাংলাদেশে, উনি বিভিন্ন জায়গায় বলে ওনার এত বড় দুঃসাহসটা উনি কোথায় পেয়েছে? যে দেশে 2.5 লক্ষ মা বোন সম্ভ্রম হারিয়েছেন, 30 লক্ষ শহীদ প্রাণ দিয়েছেন যে দেশে পতাকার জন্য, তিনি সেখানে কি করে বাংলাদেশের 16 ডিসেম্বরকে নিয়ে প্রশ্ন করেন? ওনার এত বড় দুঃসাহসটা উনি কোথায় পেয়েছেন? উনি এত বছর কোথায় ছিলেন? এখন কোথা থেকে আবির্ভূত হয়ে উনি এই কথাটি বলছেন? আমি ওনার কাছে জানতে চাই এবং ওনার সাথে একদিন আমি আলোচনায় বসতে চাই এই বিষয় নিয়ে। সেদিন আমি ওনাকে সরাসরি প্রশ্ন করবো, আপনি কোথা থেকে 16 ডিসেম্বরকে অস্বীকার করছেন? তাহলে আপনি বাংলাদেশের, আপনি যে এনআইডি বহন করেন, সে এনআইডিও কি আপনি বহন করে বিদেশে ঘুরে বেড়ান? আপনি বিদেশ থেকে ব্যারিস্টারি করে আসছেন এই এনআইডি বহন করে। তাহলে আপনি যখন আপনি ব্যারিস্টারি করেছেন তখন কি আপনি বলে আসছেন আপনি বাংলাদেশের না কোন দেশের নাগরিক? আপনি বাংলাদেশের নাগরিক হয়ে বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে এই দেশের মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে কথা বলেন, স্বাধীনতাকে নিয়ে কথা বলেন, 16 ডিসেম্বরকে নিয়ে কথা বলেন। আপনি কত বড় দুঃসাহস আপনার! না, উনি যেটা বলতে চেয়েছেন, উনি যেটা বলতে চাচ্ছেন আমাদের 16 ডিসেম্বর নিয়ে, ওনার বক্তব্য হলো ওই দিন নাকি দেশে বিজয় আসলে সূচিত হয়নি, কারণ বিজয় সূচিত হলে
উনি এই না, কথাটা মানে কেন বলেন? ওনার যুক্তিটা আমি বলি, আপনার পরে যুক্তির ব্যাপারে আপনার বক্তব্য দেন। ওনার যুক্তিটা হলো, ওই দিন যখন নাকি আত্মসমর্পণের স্বাক্ষর করে পাকিস্তানি বাহিনী নাকি বাংলাদেশের কাছে আত্মসমর্পণ করেনি, ইন্ডিয়ার কাছে আত্মসমর্পণ করেছে, এবং যে কারণে প্রকৃত স্বাধীনতা ওই দিন হয়নি, এবং স্বাধীনতা হয়েছে 75-এর 7ই নভেম্বর, যখন সিপাহী বিপ্লবের মাধ্যমে জিয়াউর রহমান সাহেব মুক্ত হলেন। ওই দিন নাকি প্রকৃত বিজয় অর্জিত হয়েছে। এর ওনার যুক্তি, আপনি কি বলবেন? তাহলে 71-এর পরে যে দেশগুলো স্বীকৃতি দিয়েছে তারা কি অন্ধ ছিল? সেই দেশের প্রধানেরা অন্ধভাবে স্বাক্ষর করে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল? 71-এর পরে থেকে যে স্বাধীনতার পরে যে স্বীকৃতিগুলো এসেছে, বিশ্বব্যাপী স্বীকৃতিগুলো এসেছে, জাতিসংঘের সদস্য হয়েছে, সেগুলো কি হয়েছিল সেদিন? আর উনি যে বলে যে ভারতের কাছে আত্মসমর্পণ করতে, আপনি যেটা বলেন। 75-এর আগে তো পাকিস্তানও তো বাংলাদেশকে স্বীকৃতি দিয়ে দিয়েছিল। হ্যাঁ, তো তাহলে সেক্ষেত্রে 15ই আগস্টে দিয়েছে, সেক্ষেত্রে উনি তাহলে এই কথাটা বলেন কি করে? আমি তো বুঝতে পারছি না, উনি কি ঠিক আছেন? মানে আমার মনে একটা প্রশ্ন আছে যে উনি কি দম্ভে অহংকারে, মানে পবিত্র কোরআনও কিন্তু আছে, দম্ভ ভরে তুমি মাটিতে হেঁটো না। উনি কিন্তু এত দম্ভ করছেন, উনি মনে করছেন উনি ক্ষমতার সর্বস্তর মানে অবস্থান করছেন। ওনার ভাবা উচিত, উনি যখন কথা বলেন 17 কোটি চোখ কিন্তু তাকিয়ে থাকে। সুতরাং কথা বলার জন্য সংলগ্ন হয়ে কথা বলা উচিত। বাংলাদেশকে নিয়ে কথা বলার আগে ওনার বাংলাদেশ নিয়ে লেখাপড়া করে কথা বলা উচিত। 7ই নভেম্বর কেন হয়েছিল, 75 15 আগস্ট কেন হয়েছিল, 71 16 ডিসেম্বর কেন হয়েছিল, দুনিয়ার সবাই সেটা জানে। ওনার কাছ থেকে নতুন করে আমাদের ইতিহাস শেখার দরকার নেই আমি মনে করি। উনি বলতেই পারে, উনি বলতে পারে, এবং উনি ঠিক মতো বলেন কিনা এটা ফ্যাক্ট চেক করে বের করলে জানা যাবে উনি কতটুকু কি বলে। ব্যারিস্টার কিন্তু আমার পরিবারও আছে, বলেন না, উনি এত আমার এত পরিবারের ব্যারিস্টার ওনার মতো এভাবে কথা বলে না, উনি যেভাবে কথা বলেন। আপনি যে কথাটা বললেন যে উনার এই সাহস কোথায় পেয়েছেন, এখন আমি যদি বলি, দেখুন 2024-এর 5ই আগস্টের আগে, অথবা 2024-এর 5ই আগস্টের আগে এই ভদ্রলোককে পাবলিক, মানে সোশ্যাল মিডিয়া অথবা মিডিয়াতে কেউ চিনতেন কিনা আমি জানি না। ঠিক, যেহেতু ওর পরের থেকে ওনাকে সবাই চিনেন, তাহলে কি আমি বলতে পারি যে 24-এর যে ঘটনা প্রবাহ, সেখান থেকে উনি এই সাহসটা পেয়েছেন? 24 কি তাহলে 71-এর সঙ্গে আপনার সাংঘর্ষিক অবস্থায় আছে? এটা তো একটা অংশ 24-এর সাথে 71-কে তুলনা করছে। যারা 24-কে সমর্থন করেছেন, অনেক বুদ্ধিজীবীরা এই দেশের অনেকেই তো করেছেন, তাই না? তারা কি 71-কে অস্বীকার করে 24-কে করেছেন? তাদের মধ্যে যারা 24-এর সাথে যুক্ত ছিলেন তারাও কিন্তু 71-কে সম্মান করেই কিন্তু করেছেন, এবং তারা অনেকের টকশো শুনি, তারা বলেন তারা নাকি প্রতারিত হয়েছেন, তাই না? এই কথাটাও বলেন যে ওই তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দিব রে, হ্যাঁ, এই ধরনের গান গিয়ে ও আমার দেশের মাটি তোমার তরে ঠেকায় মাথা, এগুলো শুনে কিন্তু আমরা সেখানে গিয়েছিলাম। হ্যাঁ, যাওয়ার পরে যারা মানে ফ্রন্ট লাইনে ছিলেন তাদের কিন্তু এখন দেখা যায় না। দেখা যায় ওনাদের মতো লোককে যারা 16 ডিসেম্বরকে নিয়ে প্রশ্ন করে, যারা মুক্তিযুদ্ধকে নিয়ে প্রশ্ন করে, বাংলাদেশকে নিয়ে যারা প্রশ্ন করে। আর আমরা তো মানে দেখেছি কি হচ্ছে, আমাদের সবার চোখ এখন খোলা, এখন সামাজিক মাধ্যম আছে, সমস্ত জায়গায় ক্যামেরা ক্লিক করলে সবকিছু পাওয়া যায়। সুতরাং উনি এগুলা নিয়ে কথা না বলে ওনার বলা উচিত যে হামে যে 800টার বাচ্চা হামে যে মারা গিয়েছে ওইটা নিয়ে কি ওনার কোনো প্রশ্ন আছে কিনা? কেন হামে ওইটা মারা গেল ওনার ওইটা নিয়ে প্রশ্ন আসেনি? বন্যায় শত শত মানুষ ডুবে যাচ্ছে ওইটা নিয়ে ওনার কোনো প্রশ্ন নেই? উনি এটা নিয়ে কথা বলছেন ঢাকা সহ রাজধানীতে যানজটে নাকাল হয়ে যাচ্ছে, আমরা ওনা নিয়ে এটা কথা নেই? উনি 16 ডিসেম্বর 71 নিয়ে কেন কথা বলবেন? উনি যদি সত্যিকারের দেশপ্রেমিক হয়ে থাকেন তাহলে আমার দেশের রাজধানী ঢাকার উনি যানজট নিয়ে কথা বলুক, জলাবদ্ধতা নিয়ে কথা বলুক, আমি 800টা বাচ্চাকে হত্যা করা হয়েছে আমি বলবো সেটাকে, সেই বিষয় নিয়ে উনি কথা বলুক। উনি এগুলো না বলে 24 নিয়ে 71 নিয়ে টানাটানি কেন করেন? আচ্ছা, এই 16 ডিসেম্বর যে বিজয় দিবস, এটা নিয়ে কিন্তু আরো একজন ব্যক্তি প্রশ্ন তুলেছেন। তিনি হচ্ছেন এবি পার্টির মহাসচিব আসাদুজ্জামান ফুয়াদ, ব্যারিস্টার, উনিও ব্যারিস্টার, এবং উনি আবার দেখলাম কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে কিছু কথাবার্তা বললেন। আমি যত জানি আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র, আমি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তো একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে ব্যারিস্টার ফুয়াদের যে বক্তব্য, সেই বক্তব্যের সঙ্গে আপনি কতটুকু একমত? একমত মানে
যেই বিশ্ববিদ্যালয়, পৃথিবীর বুকে একমাত্র বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়, যেটা বাংলাদেশ নামক একটি রাষ্ট্রের জন্ম দিয়েছে, পৃথিবীর আরেকটি বিশ্ববিদ্যালয় নেই যে বিশ্ববিদ্যালয় একটা রাষ্ট্রের জন্ম দেয়। উনার কত বড় দুঃসাহস, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলেছে টাউট ফেসিস্ট ক্রিমিনাল জন্ম নেয়। উনি কয়টা লোক দেখেছে? ওনার একটা টক শো আমি 2 দিন আগে দেখেছি, উনি সেখানে বলছে আপনি দেখান তো পাঁচজন বিজ্ঞানী আছে কিনা। আমার বন্ধু অধ্যাপক ডক্টর শামীম কায়সার বর্তমানে বিশ্বের 2% বিজ্ঞানীদের মধ্যে একজন এই মুহূর্তে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইটি ডিপার্টমেন্টে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে আইটি সেক্টরে যে সর্বোচ্চ আসনে তুলে ধরেছে যে ছেলে, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন কত বিজ্ঞানী আছেন উনি কি চেনেন না? উনি বলেন 5 জন বুদ্ধিজীবীর নাম বলেন তো, কতগুলো বুদ্ধিজীবীকে 71-এ হত্যা করা হয়েছে উনি চেনেন না? উনি ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে প্রশ্ন করেন কোন সাহসে? উনি জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষার্থী যদি একত্রিত হয়ে যায়, উনার মতো ব্যারিস্টার ফুয়াদ এই বাংলাদেশে থাকতে পারবে না, ওনাকে বিদেশ চলে যেতে হবে, অথবা ওনাকে ওনাদের প্রিয় দেশে চলে যেতে হবে। উনি বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ক্রিমিনাল তৈরি হয়। আপনি ক্রিমিনাল মাসুদ ভাই? আমি ক্রিমিনাল? উনি যে এত বড় একটা কথা বললো, যে বিশ্ববিদ্যালয়ে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ জ্ঞান তাপস আছেন, যে বিশ্ববিদ্যালয়ে সত্যেন সেন আছেন, লীলা নাগ আছেন, বঙ্গবন্ধু ছিলেন। উনি বলেন যে আপনি 5 জন বুদ্ধিজীবীর নাম দেখান, 5 জন নেতার নাম দেখান যারা সারা বিশ্বে মানুষকে চিনে। এই মুহূর্তে মাসুদ কামালকে সারা পৃথিবীর লোক চিনে, উনি জানে না যে মাসুদ কামালকে? সে তো ঢাকা বিশ্ববিদ্যালয়। তাহলে তুমি কিভাবে বলে সমস্ত কথা? ব্যারিস্টার হলে কি সব কথা ওনার শুনতে হবে? আপনাকে একটু আগে বললাম আমার পরিবারও ব্যারিস্টার আছে, অনেক অ্যাডভোকেট আছেন আমার শ্বশুর বাড়ির পরিবারে। আমাদের পরিবারে ব্যারিস্টার এরকম অসংলগ্ন কথা বলেন না। উনি যেভাবে বলেন, উনি সংবিধানে উল্টাপাল্টা কথা বলেন, সংবিধানে কেন ধর্ম নিরপেক্ষতা আসছে এটা নিয়ে উনি কথা বলেন। উনি ডক্টর কামাল হোসেন স্যারের বইটা পড়ুক, যিনি কিনা সংবিধান প্রণয়ন পরিষদের সভাপতি ছিলেন। উনি কি লিখে গেছেন উনি পড়ুক, আগে পড়তে হবে তারপর কথা বলতে হবে। উনি জানেন না ডক্টর কামাল হোসেন কে? সেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী ছিলেন, তিনি অক্সফোর্ডে গিয়ে পড়ালেখা করে আসছে, ঢাকা বিশ্ব থেকে পড়িয়ে পড়াতেন এবং আবার অক্সফোর্ডে লেখাপড়া করেছেন। উনি বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে 5 জন মানুষের নাম বলতে। এত বছর, 100 বছর বিশ্ববিদ্যালয়কে তিনি প্রশ্ন করেন। ওনাদের এত প্রিয় ব্যক্তি ডক্টর ইউনূস, সেও তো ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট, সেও ঢাকা বিশ্ববিদ্যালয়। তাহলে ওনার প্রিয় ব্যক্তি, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানী, উনি ওনার জায়গাতে ব্যক্তি ডক্টর ইউনূস আলাদা ব্যাপার, তাই না? শাসক ডক্টর ইউনূস আলাদা ব্যাপার, ব্যক্তি ডক্টর ইউনূস ওয়াজ দ্য স্টুডেন্টস অফ ঢাকা ইউনিভার্সিটি। এটা কিন্তু ওই ভদ্রলোকের মাথায় রাখা উচিত। উনি ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে কোনো কথা বলতে পারবেন। আমি আপনার প্ল্যাটফর্ম থেকে তীব্রভাবে ওনার নিন্দা আমি নিন্দা করছি। ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য হিসাবে, ঢাকা ইউনিভার্সিটি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য হিসাবে, রোকেয়া হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য হিসাবে, এই দেশের একজন নাগরিক হিসাবে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর একটি কথা যেন না বলেন। এত বড় দুঃসাহস উনি যেন আরেকটা না দেখান। প্রাধ্যাপক জীবন, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আসলে এই আলোচনাটা পুরোটাই আমাদের জুলাই মাস, এটা এই জন্যই আমি আলোচনাটা ওই লাইনে থাকলাম যে জুলাইয়ের সঙ্গে 71-এ অনেকে তুলনা করছে, এটা দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলছে। আপনি জুলাইকে আসলে কিভাবে মূল্যায়ন করছেন এটা একটু জানতে চাচ্ছেন? এটা বলার আগে আমি একটু বলছি যে কয়েকদিন আগে একজন সম্মানীয় আমার সিনিয়র একজন বক্তব্যে বলেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেয়েদের নাকি বিয়ে হয় না। উনি কত বড় দুঃসাহস! উনি আমার শিক্ষার্থী, আমার বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের নিয়ে কথা বলে। ওনার যোগ্যতা আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীকে বিয়ে করা? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হলে এই 2.5 লক্ষ ছেলে মেয়ে, 2,56,000 ছেলে মেয়ে গত বছর পরীক্ষা দিয়েছে। সেখান থেকে আমরা মাত্র কয়েক হাজার, মানে 1000 কি 2000 বাচ্চা নেই। এই বাচ্চাগুলার মানে সম্মানের মধ্যে উনি কিভাবে আঘাত করেন? আরেকজন ব্যক্তি, তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, আমাদের শ্রদ্ধ সকলের শামসুজ্জোহা স্যারকে বলেছেন, শামসুজ্জোহা সাহেব আপনি জুলাইকে মূল্যায়ন করতে বলেন, সেটা করবো আলাদা ভাবে, কিন্তু এই জুলাইয়ের পরে যে পরিমাণ এই শামসুজ্জোহা স্যারকে শামসুজ্জোহা সাহেব বানানো হয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদেরকে বলতেছে বিয়ে হয় না, ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হচ্ছে ফেসিস্ট ক্রিমিনাল জন্ম নেয়। আপনি আমাকে কিভাবে মূল্যায়ন করতে বলেন? বলেন তো, আপনি বলেন, আমাকে বলেন কিভাবে মূল্যায়ন করবো আমি? আপনি কি বলতে চাচ্ছেন যে এই যে আচরণগুলো, এগুলো কি জুলাইয়ের প্রোডাক্ট অথবা বাই প্রোডাক্ট? জুলাই প্রোডাক্ট আমি বলবো না, বাট আমার তো বয়সটা কম হয়নি। এত বছরে এই ধরনের কথা, বাংলাদেশের স্বাধীনতা নিয়ে কথা বলার দুঃসাহসটা আমি 24-এর আগে শুনিনি বলতে, স্ট্রেট ফরওয়ার্ড কথা, ঠিক আছে? তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে একটা শব্দ বলার দুঃসাহস কেউ দেখায়নি, সেটা 24-এ করা হয়েছে। মুক্তিযোদ্ধাদের গলায় মালা দেওয়ার বিষয়টা জুলাইয়ের পরে হয়েছে, 32 ভাঙা হয়েছে জুলাইয়ের পরে। এই দেশে 75-এর পরে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর বাবা শ্রদ্ধেয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু প্রধান ছিলেন। এই দেশে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর মা এদেশে প্রধানমন্ত্রী ছিলেন। ওই সময় কিন্তু 32-এর গায়ে ওনারা
হাত তুলেননি, এবং 32কে ওনারা সম্মান করেছেন বলে 32টা কিন্তু যেভাবে ছিল সেভাবেই ছিল। কই তখন তো কিছু হয়নি, এরশাদ সরকারও ছিল, তখন তো কিছু হয়নি। তারপরে যে ফাঁকে ফাঁকে যত সরকার এসছে, কোন সরকারই তো 32 ভাঙার সাহস দেখায়নি। এই 32টা কখন ভাঙা হয়েছে তারিখটা বের করেন, এবার বলেন আমাকে মূল্যায়ন করার জন্য। সবের মাধ্যমে অপমান করা হয়েছে জুলাইয়ের পরে। ব্যক্তি ডক্টর ইউনূস স্যারকে আমি সম্মান করি, কিন্তু উনি শাসক হিসাবে যদি বলতেন স্টপ দিস নয়সেন্স, তাহলে বন্ধ হয়ে যেত। উনি সেটা করে নাই। উনি নিজেও কিন্তু একজন শিক্ষক ছিলেন। এগুলা কি আপনি দেখেছেন মাসুদ ভাই? আপনার এত বড়, আপনি তো আমার অনেক সিনিয়র, আমার জন্ম বছরে আপনি ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছেন, আপনি আমার এত শ্রদ্ধেয় একজন মানুষ। তাহলে আপনি একটু দেখেন তো এর আগে কি আপনি এগুলো দেখেছেন কিনা? শিক্ষকদের গলায় জুতার মালা দেখেছেন কিনা? দেখেছেন ভাই? তাহলে আপনি আমাকে বলেন, আমাকে মূল্যায়ন করার জন্য, আপনারা মূল্যায়ন করি। জি, আপনি যে কথাগুলো বলেন এগুলো আসলে অস্বীকার করার কোনো উপায় নেই, কোনো সন্দেহ নাই। আমি নিজেও মনে করি যে জুলাই অবশ্যই আমাদেরকে একটা বড় কিছু দিয়েছে। একটা এর আগের যিনি শাসক ছিলেন তার পতন ঘটেছিল জনগণের জনরোষের মুখে। এই সবে আমরা জুলাই দেখেছি, কিন্তু পরে আবার জুলাইয়ের কিছু বাই প্রোডাক্ট আমরা পেলাম, কিন্তু যেগুলো নাকি ওই যে যেরকম হয়। নতুন গণঅভ্যুত্থানটার কথা ভুলে গেছেন মাসুদ ভাই? আপনি তো তখন মনে হয় শিক্ষার্থী কিনা, নাকি শেষ হয়ে গেছে লেখাপড়া? বোধহয় শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে 90-এর গণঅভ্যুত্থানটা নিয়ে কেউ কোনো কথা বলে না কেন? 90-এর গণঅভ্যুত্থানকে নিয়ে, শহীদ নুর হোসেনকে নিয়ে কেউ কোনো কথা বলে না কেন? 69-এর গণঅভ্যুত্থান নিয়ে কেউ কোনো কথা বলে না কেন? 66 6 দফায় নারায়ণগঞ্জে কত শ্রমিক মারা গেছে, তাদের নিয়ে কথা বলে না কেন? 71-কে নিয়ে টানাটানিটা বন্ধ করা উচিত। আমাদের মানসিক অসুস্থতা লাগে এখন, একদম মানসিক অসুস্থতা লাগে। বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এইসব নিয়ে কথা বলেন না। কথা বলেন এই আশেপাশে যারা আছেন তারা এই সমস্ত কথা বলে বিতর্কিত করার চেষ্টা করছে। উনি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান, উনি কিন্তু জানেন মানুষকে সম্মান করতে। ওনাকে দেখিনি এসব কথা বলতে, এখন পর্যন্ত দেখি নেই, জানি না। তবে উনি উনি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান, এবং ওনার মা এবং বাবা দুজনেই দেশের প্রধান ছিলেন। কিন্তু তাদের সময় বঙ্গবন্ধুর বাড়ি থেকে শুরু করে দেশের মুক্তিযুদ্ধের কোনো ভাস্কর্য ভাঙচুর হয়নি। এই মুহূর্তে দেশের শত শত মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙচুর করা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সময় হেমায়তপুরের সামনে একটা মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙচুর করা, চতুর্দিকে ভাঙচুর করে, এগুলা কিন্তু কোনোদিন হয়নি। এগুলা কিন্তু কবে হয়েছে তারিখক্ষণ বের করেন, তাইলে ভালো হয় আর কি। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর জীবন্নেসা। প্রিয় দর্শক, আপনারা শুনলেন ধন্যবাদ। অধ্যাপক জীবন্নেসা একটু কি বলবো, আবেগপ্রবণ হয়ে গিয়েছিলেন। এবং আমি এটাও মনে করি আমাদের দেশে যারা নাগরিক তারা বাংলাদেশের কোনো অপমান, বাংলাদেশকে কোনো কথা কেউ বললে আবেগপ্রবণ হওয়াটাই স্বাভাবিক। আমি নিজেও আবেগপ্রবণ হয়ে যাই। আমাদের